আচ্ছা, এমন একটা ব্র্যান্ডের কথা ভাবা যাক যার রংটা দেখলেই শুধু রংটার কথা ভাবলেই মুখে যেন স্বাদটা চলে আসে। বেগুনি। একদম বেগুনি, ক্যাডবেরি ডেয়ারি মিল্ক। এটা তো শুধু একটা চকলেট না, তাই না? এটা অনেকটা টাইম মেশিনের মতো। ঠিক। কারোর জন্য হয়তো পরীক্ষার রেজাল্ট ভালো হওয়ার সেলিব্রেশন, কারোর জন্য প্রথম ডেটের মিষ্টিমুখ, আবার কারোর জন্য মন খারাপের দিনের একমাত্র সঙ্গী। আজ আমরা এই বেগুনি মোড়কের ভেতরের গল্পটাতেই একটু ডুব দেব। ঠিক তাই। আর আমাদের আজকের এই পুরো আলোচনাটার ভিত্তি হলো এই সেঞ্চুরি অফ ক্যাডবেরি ডেয়ারি মিল্ক শিরোনামের একটা গবেষণা। আমাদের উদ্দেশ্য কিন্তু শুধু ফ্যাক্টসগুলো বলা নয়, না না, একদমই না, বরং এর পেছনের কৌশলগুলো বোঝা। কিভাবে যুক্তরাজ্যের একটা ছোট্ট ফ্যাক্টরিতে জন্ম নেওয়া একটা আইডিয়া গোটা বিশ্বের, বিশেষ করে ভারতের সংস্কৃতির সাথে এমনভাবে মিশে গেল। এটা তো শুধু মিষ্টির গল্প না, এটা ব্র্যান্ডিং, বিজ্ঞাপন আর আর মানুষের মন বোঝার এক অসাধারণ কেস স্টাডি। একদম। তার আমরা এর সাফল্যের রহস্যটা ব্যবচ্ছেদ করতে চলেছি 1905 সালের সেই প্রথম বার থেকে আজকের সিল্ক বাবলি পর্যন্ত, এর বিবর্তন, এর আইকনিক বিজ্ঞাপনগুলোর পেছনের ভাবনা। চলুন তাহলে শুরু করা যাক। চলুন। গল্পের শুরুটা করতে হবে একেবারে গোড়া থেকে। 1905 সাল, যুক্তরাজ্য। জর্জ ক্যাডবেরি জুনিয়র, উনি এমন একটা কিছু করার চেষ্টা করছেন যা বাজারের অন্য সব চকলেটের থেকে আলাদা হবে। তখন তো চকলেটের বাজার ছিলই। হ্যাঁ, ছিল। তাহলে তার সেই যুগান্তকারী ভাবনাটা ঠিক কি ছিল? কি এমন করলেন যা সবকিছু বদলে দিল? এর মূল জাদুটা ছিল দুধে। দুধে? হ্যাঁ, আমাদের হাতে থাকা তথ্য বলছে সেই সময়ে বাজারে বেশিরভাগ চকলেটই ছিল ডার্ক, একটু তেতো স্বাদের, আর মূলত বড়দের খাবার হিসেবেই দেখা হতো। আচ্ছা, জর্জ ক্যাডবেরি জুনিয়র চাইলেন এমন একটা চকলেট বানাতে যা অনেক বেশি মসৃণ হবে, অনেক ক্রিমি হবে। আর তার জন্য তিনি যা করলেন তা ছিল এক কথায় বিপ্লবী। তিনি তার চকলেটে সেই সময়ের অন্য যে কোনো ব্র্যান্ড থেকে চেয়ে অনেক বেশি পরিমাণে দুধ মেশালেন। ওহ, আর সেখান থেকেই তো জন্ম নিল সেই কিংবদন্তি ট্যাগলাইন, তাই না? আ গ্লাস অ্যান্ড আ হাফ অফ ফুল ক্রিম মিল্ক। একদম। 12 এইমস ইন এভরি হাফ পাউন্ড। বাংলায় আমরা যাকে বলি প্রতিবারে 1.5 গ্লাস দুধের উপকারিতা। এটা তো শুধু একটা বিজ্ঞাপনের লাইন ছিল না, তাই তো? এর পেছনে আরও গভীর কোনো ভাবনা ছিল। অবশ্যই ছিল। এটা শুধু একটা স্বাস্থ্যকর বিকল্প হিসেবে দেখানো ছিল না, এটা ছিল একটা সাইকোলজিক্যাল চাল। কিরকম? ভাবুন, চকলেটকে এতদিন কি হিসেবে দেখা হতো? বড়দের একটা বিলাসিতা, তাই না? হ্যাঁ, ঠিক। 1.5 গ্লাস দুধ, এই একটা ধারণা চকলেটকে সরাসরি রান্নাঘরে আর বাচ্চাদের টিফিন বক্সে জায়গা করে দিল। বাবা মায়েরা ভাবতে শুরু করলেন এটা শুধু একটা মিষ্টি নয়, এর মধ্যে দুধের পুষ্টিও আছে। বাহ, তার চকলেট খাওয়াটা আর কোনো অপরাধ বোধের ব্যাপার রইল না। ঠিক ধরেছেন। এই একটি ধারণাই ডেয়ারি মিল্কের বাজারকে রাতারাতি বহুগুণ বাড়িয়ে দিয়েছিল। এটি চকলেটকে গিল্ট ফ্রি করে তুলেছিল। দারুণ একটা পয়েন্ট। তারা শুধু একটা নতুন পণ্য তৈরি করেনি, তারা পণ্যের ধারণাই বদলে দিয়েছিল। একদম। আর এই আইডিয়া যে কতটা সফল হয়েছিল তা তো এর জনপ্রিয়তা দেখলেই বোঝা যায়। আমাদের গবেষণা বলছে 1914 সালের মধ্যেই, মাত্র 9 বছরের মাথায়। 9 বছরে? হ্যাঁ, 9 বছরেই এটা ক্যাডবেরির সবচেয়ে বেশি বিক্রিত পণ্য হয়ে ওঠে। এর মসৃণ স্বাদ তো একটা কারণ ছিলই, কিন্তু আরেকটা জিনিসও তো ছিল, তাই না? এর রংটা। সেই বেগুনি রং। হ্যাঁ, এই বেগুনি রংটা একটা অসাধারণ ব্র্যান্ডিংয়ের উদাহরণ। বেগুনি রং ঐতিহাসিকভাবে রাজকীয়তা, আভিজাত্যের প্রতীক। ঠিক। ক্যাডবেরি খুব সচেতনভাবে এই রংটা বেছে নিয়েছিল তাদের চকলেটকে একটা প্রিমিয়াম কিন্তু সাশ্রয়ী পণ্য হিসেবে প্রতিষ্ঠা করার জন্য। তারা বলতে চাইছিল এটা সাধারণ কোনো মিষ্টি নয়, এর মধ্যে একটা বিশেষ ব্যাপার আছে। আর দেখুন, 100 বছরেরও বেশি সময় পরেও সেই বেগুনি রংটাই ডেয়ারি মিল্কের পরিচয়। এটাই সফল ব্র্যান্ডিংয়ের ক্ষমতা। একদম। কিন্তু তারা তো শুধু এই প্রথম সাফল্যের উপর ভরসা করে বসে থাকেনি। তারা ক্রমাগত নতুন কিছু করার চেষ্টা করেছে। যেমন 1926 সালে ফ্রুট অ্যান্ড নাট, আর 1933 সালে হোল নাট। হ্যাঁ, ঠিক। আর এটা তাদের দূরদর্শিতার পরিচয় দেয়। তারা বুঝতে পেরেছিল যে মূল পণ্যটি জনপ্রিয় হলেও গ্রাহকরা সবসময় নতুন কিছু চায়, ভ্যারাইটি চায়। হ্যাঁ, ফ্রুট আর নাট যোগ করে তারা চকলেটের সাথে একটা নতুন টেক্সচার আর স্বাদের মিশ্রণ ঘটালো। যারা শুধু ক্রিমি চকলেটের বাইরে অন্য কিছু খুঁজছিল তাদের জন্য একটা নতুন দরজা খুলে গেল।
এই যে গ্রাহকদের বিভিন্ন রুচিকে সম্মান জানানো, এবং সেই অনুযায়ী পণ্য তৈরি করা। এটাই তাদের বাজারের শীর্ষে থাকতে সাহায্য করেছে। যুক্তরাজ্যে তো ডেয়ারি মিল্ক একরকম বাজার দখল করে নিল, কিন্তু আমরা জানি কোনো ব্র্যান্ডের আসল পরীক্ষা হয় তখন যখন সে নিজের চেনা গণ্ডি পেরিয়ে অচেনা বাজারে পা রাখে। অবশ্যই। ডেয়ারি মিল্কের জন্য সেই বিশ্বজয়ের শুরুটা কেমন ছিল? সেই বিশ্বজয়ের পথটা খুব কৌশলগত ছিল। 1930-এর দশক থেকে তারা যুক্তরাজ্যের বাইরে, বিশেষ করে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে, যেমন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা এবং অবশ্যই ভারত, এই দেশগুলোতে তারা কারখানা তৈরি করতে শুরু করে। এর পেছনে একটা বড় ব্যবসায়িক কারণ ছিল। কারণটা কি শুধু উৎপাদন খরচ কমানো, নাকি আরও কিছু ছিল? না, তার চেয়েও বড় কিছু। প্রথমত, সেই সময়ে বিভিন্ন দেশে আমদানি শুল্ক অনেক বেশি ছিল। বিদেশে কারখানা তৈরি করে তারা সেই শুল্কের বেড়াজাল এড়িয়ে যেতে পারত। আচ্ছা, তাতে পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা যেত। একদম। আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হলো স্থানীয় পরিচয় তৈরি করা। স্থানীয় পরিচয়? হ্যাঁ, যখন প্যাকেটের গায়ে মেড ইন ইন্ডিয়া বা মেড ইন অস্ট্রেলিয়া লেখা থাকে, তখন ব্র্যান্ডটার বিদেশি তকমাটা অনেকটাই ফিকে হয়ে যায়। এটা স্থানীয় গ্রাহকদের আস্থা অর্জনে একটা বিরাট ভূমিকা রেখেছিল। তার মানে তারা শুধু ব্রিটিশ চকলেট বিক্রি করছিল না? না, তারা একটা স্থানীয় বিশ্ব ব্র্যান্ড তৈরি করছিল। আর ভারতের গল্পটা তো একটা সম্পূর্ণ আলাদা অধ্যায়। আমাদের স্বাধীনতার ঠিক পরের বছর 1948 সালে ক্যাডবেরি ভারতে আসে। সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল। হ্যাঁ, একটা নতুন দেশ তখন নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে। সেই সময় একটা বিদেশি চকলেটের এত জনপ্রিয় হয়ে ওঠার কারণটা কি ছিল? সময়টা খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ পরাধীনতার গণ্ডি পেরিয়ে ভারতীয় সমাজ তখন পাশ্চাত্য সংস্কৃতি আর আধুনিকতার দিকে ঝুঁকছিল। ক্যাডবেরি ছিল সেই পরিবর্তনের এক মিষ্টি প্রতীক। আচ্ছা, মানে এটা ছিল আধুনিকতার স্বাদ। হ্যাঁ, যা আগে এত সহজলভ্য ছিল না। হ্যাঁ, কিন্তু শুধু এটুকুতেই এর সাফল্য সীমাবদ্ধ ছিল না। আসল খেলাটা শুরু হয় বিজ্ঞাপনের মাধ্যমে। হ্যাঁ, বিজ্ঞাপন। আমার এখনো মনে আছে, ছোটবেলায় টিভিতে দেখতাম ক্রিকেট ম্যাচের মধ্যে এক মেয়ে সব সিকিউরিটি টোপকে মাঠে ঢুকে নাচতে শুরু করেছে। ক্লাসিক। সেই ক্যা স্বাদ হ্যায় জিন্দেগি মে বিজ্ঞাপনটা যেন পুরো দেশের আবেগটা এক সুতোয় বেঁধে ফেলেছিল। একদম। ওই বিজ্ঞাপনটি ছিল একটা টার্নিং পয়েন্ট, কিন্তু তার চেয়েও বড় কৌশলগত চাল ছিল কুছ মিঠা হো যায় ক্যাম্পেইনটি। ও হ্যাঁ, এই একটি লাইন ভারতীয় সমাজে চকলেটের ধারণাই পাল্টে দিয়েছিল। কিভাবে? তার আগে পর্যন্ত চকলেট ছিল মূলত বাচ্চাদের খাবার, তাই না? হ্যাঁ, ঠিক। কিন্তু এই ক্যাম্পেইনটি চকলেটকে প্রাপ্তবয়স্কদের জীবনের যে কোনো উদযাপন বা আনন্দের মুহূর্তের অংশ করে তুলল। পরীক্ষায় ভালো ফল, নতুন চাকরি বা কোনো উৎসব, সবকিছুর সাথেই ডেইরি মিল্ক জড়িয়ে গেল। ঠিক। আর শুভ আরম্ভ ক্যাম্পেইনটার কথাও তো বলতে হয়। যে কোনো ভালো কাজ শুরু করার আগে দই চিনি খাওয়ার যে ভারতীয় ঐতিহ্য, ক্যাডবেরি সেই জায়গাটা নেওয়ার চেষ্টা করলো। এটা তো একটা অসাধারণ সাংস্কৃতিক অভিযোজন। এখানেই তাদের সাফল্যের মূল রহস্য। অন্য অনেক বিদেশি ব্র্যান্ড যা পারেনি, ক্যাডবেরি তা করে দেখিয়েছে। তারা তাদের পণ্যকেই ভারতীয় মূল্যবোধ আর ঐতিহ্যের সাথে এমনভাবে মিশিয়ে দিয়েছে যে মানুষ এটাকে আর বিদেশি পণ্য হিসেবে দেখেনি। এটা হয়ে উঠেছিল আমাদের উদযাপনের মিষ্টি। একদম। তারা শুধু চকলেট বিক্রি করেনি, তারা আবেগ বিক্রি করেছে, মুহূর্ত বিক্রি করেছে। এই নতুনত্বের যাত্রা কিন্তু একবিংশ শতাব্দীতেও থামেনি। সিল্ক, ক্র্যাকল, শর্টস, বাবলি, কত রকমের যে ভ্যারাইটি এখন বাজারে। তারা ক্রমাগত নিজেদেরকে নতুন করে আবিষ্কার করে চলেছে। কিন্তু এত নতুনত্বের পরেও আকর্ষণীয় বিষয় হলো, এত নতুন পণ্য আনার পরেও এর মূল পরিচয় কিন্তু আজও অটুট। তাই তো। গবেষণাটি বিশেষভাবে উল্লেখ করেছে যে এর ক্লাসিক বেগুনি মোড়ক এবং বিজ্ঞাপনে সেই আবেগঘন গল্প বলার কৌশল, যেমন উদযাপন, ভালোবাসা, পারিবারিক মুহূর্ত, এগুলো এখনও ব্র্যান্ড পরিচয়ের মূল ভিত্তি। তার মানে তারা নতুনত্ব এনেছে, কিন্তু তাদের শিকড়কে ভুলেনি। ঠিক। এই ধারাবাহিকতায় একটা ব্র্যান্ডকে দীর্ঘজীবী করে তোলে। গ্রাহকরা জানে যে মোড়ক বা আকার বদলালেও ভেতরের অনুভূতিটা একই থাকবে। কিন্তু এর মধ্যেই ব্র্যান্ডটির ইতিহাসে একটা বড় পরিবর্তন আসে। 2010 সালে ব্রিটিশ কোম্পানি ক্যাডবেরিকে কিনে নেয় আমেরিকান বহুজাতিক সংস্থা ক্রাফট ফুডস, যা পরে মন্ডেলেজ ইন্টারন্যাশনাল নামে পরিচিত হয়। হ্যাঁ, এই অধিগ্রহণের পর কি ডেয়ারি মিল্কের সেই ব্রিটিশ সত্তা বা তার স্বাদে কোনো পরিবর্তন এসেছে? অনেক ভোক্তা কিন্তু অভিযোগ করেন যে স্বাদ বা আকার আগের মতো নেই। এই বিষয়ে আমাদের উৎস কি কিছু বলে? এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এই ধরনের অধিগ্রহণের পর এমন আশঙ্কা বা অভিযোগ ওঠাটা খুবই স্বাভাবিক।
আমাদের উৎস বলছে যে মন্ডেলেজের অধীনে যাওয়ার পরেও ডেয়ারি মিল্ক তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বা পাওয়ার ব্র্যান্ড হিসাবেই রয়ে গেছে। এর ব্র্যান্ড ভ্যালু এতটাই বিশাল যে নতুন মালিকানায় এটিকে বদলে ফেলার ঝুঁকি কেউ নিতে চায়নি। আচ্ছা, তবে ব্যবসায়িক দিক থেকে দেখলে উৎপাদন প্রক্রিয়াকে আরও কার্যকর করা বা খরচ কমানোর জন্য উপাদানে কিছু সূক্ষ্ম পরিবর্তন আসতেই পারে, যা কিছু পুরনো গ্রাহকের কাছে স্বাদের তারতম্য হিসেবে ধরা পড়তে পারে। ঠিক তাই। তার মানে একটা দ্বন্দ্ব সবসময় কাজ করে, ব্র্যান্ডের ঐতিহ্যকে ধরে রাখা এবং একই সাথে কর্পোরেট লাভজনকতা বৃদ্ধি করা। একদম। মন্ডেলেজ বুঝতে পেরেছিল যে তারা শুধু একটা চকলেট কোম্পানি কেনেনি, তারা একটা শতাব্দী প্রাচীন ঐতিহ্য এবং কোটি কোটি মানুষের আবেগকে কিনেছে। ঠিক। তাই তারা সেই ঐতিহ্যকে সামনে রেখেই ব্যবসাকে এগিয়ে নিয়ে গেছে। ডেয়ারি মিল্কের মূল পরিচয়ে তারা হাত দেয়নি, বরং তাদের বিশাল ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক ব্যবহার করে একে বিশ্বের আরও আনাচে কানাচে পৌঁছে দিয়েছে। তার মানে কিছু পরিবর্তন সত্ত্বেও ব্র্যান্ড হিসেবে ডেয়ারি মিল্ক আরও শক্তিশালী হয়েছে। অবশ্যই। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা দেখলাম কিভাবে একটা সাধারণ কিন্তু শক্তিশালী ধারণা চকলেটে বেশি দুধ মেশানো একটা যুগান্তকারী পণ্যের জন্ম দিল। তারপর সেই পণ্যকে আইকনিক করে তুলল তার বেগুনি রং, আবেগঘন বিজ্ঞাপন আর ক্রমাগত নতুনত্বের চেষ্টা। সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায়। এর যাত্রা শুরু হয়েছিল 1905 সালে যুক্তরাজ্যে, ভারতে প্রবেশ করে 1948 সালে। আর এর ক্রিমি স্বাদ এবং আবেগঘন ব্র্যান্ডিং একে প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রাসঙ্গিক রেখেছে। এটা দেখায় কিভাবে একটা পণ্য সঠিক কৌশল এবং মানুষের আবেগকে ছুঁতে পারলে শুধু একটি ব্যবসায়ী থাকে না, সংস্কৃতির অংশ হয়ে ওঠে। আর এখানেই আজকের আলোচনা শেষে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। আমাদের উৎস দেখিয়েছে যে ক্যাডবেরি মূলত বিজ্ঞাপনের মাধ্যমে তার গল্প বলেছে, আমাদের জীবনের মুহূর্তগুলোর সাথে নিজেকে জড়িয়ে নিয়েছে। এটা আমাদের ভাবতে বাধ্য করে, একটা ব্র্যান্ডের দীর্ঘস্থায়ী সাফল্যের পেছনে পণ্যের নিজের গুণমান কতটা ভূমিকা রাখে, আর সেই পণ্য আমাদের নিজেদের সম্পর্কে, আমাদের উদযাপন আর সম্পর্কে যে গল্পটা শোনায় তার ভূমিকা কতটা। গভীর প্রশ্ন। একটা সাধারণ বেগুনি মোড়ক যখন আমাদের হাতে আসে, আমরা কি শুধু চকলেট কিনি, নাকি আমাদের ফেলে আসা কোনো সুন্দর স্মৃতির একটা অংশ কিনি?